মানে কার কথা বলছিস? আরিয়ান। ক্ষীণ কণ্ঠে বলল ইশিকা। নোভা কিছুক্ষণ ইশিকার দিকে তাকিয়ে থেকে মুখটা হাসি এনে বলল, হতেই পারে, কাজে ব্যস্ততার জন্য করে উঠতে পারিনি। তো তুই কল করে খুব ঝেড়ে দে। ইশিকা অভিমানী কণ্ঠে বলল, কেন? আমি কেন করব? তার কি হয়েছে? এমনি তো রাত দিন সমানে কল করে মাথা খারাপ করিয়ে দেয়। এখন বিদেশে গিয়ে কি এমন কাজ করছে সে যে একবেলা ফোন করার সময়ও তার কাছে নেই? নোভা ইশিকার কথা শুনে ফিচেল হেসে দিয়ে বলল, বাবা, কি অভিমান, কি প্রেম। আচ্ছা, না করলি, কিন্তু তুই তো বললি ভাইয়া বিজনেসের জন্য দেশের বাইরে গেছে। দেখ, এত বড় বিজনেস, সবটা কিন্তু ভাইয়া একাই সামলায়। তাই হয়তো কাজের চাপে সময় হয়নি খোঁজ নেওয়ার। এমনিতেই তো কত কেয়ার করে তোর, বল। ইশিকাকে চুপ থাকতে দেখে নোভা ইশিকার হাত ধরে বলল, দেখ, একা ঘরে বসে থাকলে এখন আরও মন খারাপ হবে। ভাইয়া আসলেই খুব করে বকে দিস, দরকার হলে ধরে মারিস। তাও আর বসে না থেকে এখন চল, ওখানে গেলে সবার সাথে দেখা হলে মন ভালো হয়ে যাবে। ইশিকা কিছু বলতে যাবে তার আগেই নোভা বাধা দিয়ে বলল, কোনো কথা না, যদি এখন না করিস তাহলে ভাববো বর পেয়ে এখন বান্ধবীদের কোনো ভ্যালু নেই তোমার কাছে। মুখ গোমরা করে বলল নোভা। ইশিকা নোভার হাতে থাপ্পড় দিয়ে বলল, ফাজিল, পারিস তো খালি ইমোশনাল ব্ল্যাকমেল করতে না? নোভা দাঁত কেলিয়ে হেসে বলল, পারি তো। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হ। কিন্তু রিমির জন্য তো কোনো গিফট কেনা হয়নি। চিন্তিত হয়ে বলল ইশিকা। আমিও তো এখনও কিনিনি, যাওয়ার সময় একেবারে কিনে নিয়ে যাব। তো কোন শাড়ি পরছিস? শাড়ি পরতেই হবে? করুণ মুখ করে বলল ইশিকা। ইয়েস, আমিও পরেছি, তো তোমারও পরতে হবে। এখন কথা কম বলে তৈরি হও, সন্ধ্যা হতে কিন্তু বেশি দেরি নেই। নে ওঠ। তাড়া দিয়ে বলল নোভা। ইশিকা কিছুটা অনিচ্ছা থাকা সত্ত্বেও তৈরি হলো, আর মনে মনে ভাবল, শয়তানটাকে তো আর ধরে মারা যাবে না, সেই সাহস বা ক্ষমতা কোনোটাই নেই তার। তবে এর থেকেও মোক্ষম কাজ সে করবে। সামনে আসলে একটা কথাও বলবে না সে। উফ, বিয়ে করে এখন সব পাট চুকে গেছে না। আসুক কথা বলতে, খুব রাগ দেখাবো, খুব। ইশিকাদের রিমিদের বাসায় যেতে সন্ধ্যা লেগে গেল প্রায়। গিয়ে দেখল শহরের কিছু বেশ নামি দামি বিজনেসম্যানরা ইনভাইটেড আছে সেখানে, কারণ রিমির বাবাও সেই তালিকারই একজন। রিমির রাগ ভাঙাতে হাজারবার সরি বলে কান পর্যন্ত ধরতে হলো ইশিকার। শোয়েব আর তৌসিফ ওদের আগেই চলে গিয়েছিল। ইশিকা যাওয়ার পর থেকে শোয়েবের দৃষ্টি শুধু ইশিকার দিকেই ছিল। এই দিয়ে দুইবার ইশিকাকে শাড়িতে দেখল সে। এর আগে দেখেছিল ভার্সিটির একটা অনুষ্ঠানে। আজ লাল আর কালো কম্বিনেশনের জর্জেট শাড়িতে ইশিকাকে ভীষণ সুন্দর লাগছে। এই মেয়েকে যতবারই দেখে ততবারই অদ্ভুত মায়ায় পড়ে যায় সে। বন্ধুদের সাথে দেখা হয়ে কথা বলে ইশিকার মন খারাপটা একদম চলে গেছে। নোভা ইশিকাকে নিয়ে সেলফি তুলছিল, এমন সময় শোয়েব এগিয়ে আসলো ইশিকার কাছে। ইসি, শোয়েবের দিকে ঘুরে তাকিয়ে ইশিকা বলল, হ্যাঁ, কিছু বলবি? তোকে আজকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। ইশিকা হেসে বলল, থ্যাংক ইউ দোস্ত। শোয়েব হেসে বলল, শুধু থ্যাঙ্কসে কাজ হবে না। তো আর কি, প্লিজ এখন এটা বলিস না যে একটু প্রশংসা করার জন্য আবার ট্রিট চাই তোর। বলেই হাসল ইশিকা। শোয়েব হেসে বলল, না, টিট চাই না, একটা ছোট গিফট চাই। তবে কথা দিতে হবে, যা চাইবো তাই দিবি। ইশিকা কিছু ভেবে বলল, আচ্ছা বল কি চাই। এখন না, সব কিছুরই উপযুক্ত সময় আছে, সময় হলে চেয়ে নেব আমি। মৃদু হেসে বলল শোয়েব। ইশিকা শোয়েবের কথার আগা মাথা কিছুই বুঝল না। কনফিউজড মুখে তাকিয়ে থাকতে দেখে শোয়েব হেসে দিয়ে বলল, আরে এমন কিছু চাইবো না যা দিতে তোর ফকির হওয়া লাগে, প্যারা নিস না। শোয়েবের কথা শুনে হেসে ফেলল ইশিকা। তারপর হঠাৎ ইশিকা শুনতে পায় চিরচেনা একজনের গলার আওয়াজ, বা সাইডে তাকিয়ে তার চোখ আটকে যায় মানুষটার ওপর। ইশিকা অস্ফুট স্বরে বলল, আরিয়ান। আরিয়ানও এতক্ষণ আর চোখে ইশিকাকেই দেখছিল, আর রিমির বাবার সাথে ড্রিঙ্ক হাতে দাঁড়িয়ে আলাপচারিতায় ব্যস্ত ছিল। ইশিকা তাকাতেই আরিয়ান কথার মাঝেই তার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। ঠিক তখনই নোভা আরিয়ানকে দেখে ইশিকার দিকে তাকিয়ে অবাক হয়ে আস্তে করে বলল,
ভাইয়া এখানে কিভাবে? তুই না বললি দেশের বাইরে? ইশিকা নোভার কথার কোনো উত্তর না দিয়ে রিমিকে ডাক দিল। রিমি বাকি সবার সাথে ছবি তোলায় ব্যস্ত ছিল। ইশিকার ডাকে এগিয়ে আসলে ইশিকা আরিয়ানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, উনি এখানে কেন? তুই ইনভাইট করেছিস? রিমি ইশিকার দৃষ্টি অনুসরণ করে বলল, কে? তখন নোভা ফোড়ন কেটে বলল, আরে আরিয়ান ভাইয়া মানে আরিয়ান আহমেদ। রিমি আরিয়ানের দিকে তাকিয়ে তারপর বলল, আরে উনিই তো সেই না যার সাথে তুই সেলফি তুলেছিলি বাজি ধরে? কিন্তু আমি তো করিনি। হয়তো বাবা করেছে, বিজনেস ক্লায়েন্ট হবে হয়তো। কেন? ইশিকা রিমির দিকে তাকিয়ে বলল। না কিছু না, এমনি। ইশিকা আর আরিয়ানের দিকে তাকালো না। নোভা বলেছিল একবার আরিয়ানের সাথে কথা বলতে, কিন্তু সে প্রয়োজন নেই বলে মুখ ঘুরিয়ে নিল। এখন সে আরিয়ানকে ইগনোর করবে, উচিত শিক্ষা দেবে তাকে কথা না বলে। শোয়েব এতক্ষণ ওদের কথা চুপচাপ শুনছিল, কিছু বলছিল না, কিন্তু আরিয়ানকে দেখেই ওর মুখের হাসিটা উড়ে গেল। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া পালা শেষ হলো। এর মধ্যে যদিও নোভা গিয়ে আরিয়ানের সাথে কথা বলেছিল, কিন্তু তখনও ইশিকা আরিয়ানের সাথে কথা তো দূর, পুরোদমে ইগনোর করছিল। আরিয়ানও কিছু বলছিল না, শুধু ইশিকার হাবভাব দেখছিল, মিটিমিটি হাসছিল, কারণ সে খুব বুঝতে পারছিল ইশিকা ভীষণ রাগ করেছে, আর রাগের কারণটাও তার কাছে স্পষ্ট। এরপর রিমি কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তারপর ইশিকাকে খাইয়ে দুষ্টুমি করে গালে মাখিয়ে দিতে গেলে ভুলবশত ইশিকার শাড়িতে খানিকটা কেক পড়ে যায়। সেটা পরিষ্কার করতে ইশিকা ওয়াশরুমের দিকে চলে যায়। শাড়িতে লেগে থাকা কেক পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছতে মুছতে আসতে নিলে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে যায় ইশিকার। মাথা নিচু করে হাঁটার কারণে দেখতে পায়নি সামনের ব্যক্তিকে। চকিতে ধাক্কা লাগা ব্যক্তিটির দিকে তাকালো ইশিকা, দেখলো আর কেউ না, আরিয়ান দাঁড়িয়ে তার সামনে, একদম খুব কাছে, মৃদু হাসি মুখ করে পকেটে হাত দিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ইশিকা অল্প সময় আরিয়ানের দিকে তাকিয়ে থেকে ফের মুখ কঠিন করে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আরিয়ান পেছন থেকে তার হাত ধরে ফেলে। ইশিকা ভেবেছিল কথা বলবে না আরিয়ানের সাথে, কিন্তু হাত মোচড়ামুচড়ি করলেও আরিয়ান হাত ছাড়ছিল না। শেষমেশ বাধ্য হয়ে পেছনে না তাকিয়ে ইশিকা বলল, হাত ছাড়ুন। আরিয়ান অমনি হাত ধরে হ্যাচকা টান দিয়ে ইশিকাকে আবার নিজের কাছে নিয়ে এলো। কোমর জড়িয়ে ধরল ইশিকার। ইশিকা আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের চোখ সরিয়ে নিল। আরিয়ান হেসে বলল, রাগ করেছ আমার উপর? ইশিকা আরিয়ানের কথায় সরু চোখে তার দিকে বলল, রাগ রাগ করব কেন? আমি কারোর উপর রাগ করিনি। আর কি এমন করেছেন যে রাগ করব? তাছাড়া আমি আপনার কিছু হই নাকি যে আপনার উপর রাগ করার রাইট থাকবে আমার? আরিয়ান ফের হেসে ইশিকার কোমর ছেড়ে দিয়ে গালে দুই হাত দিয়ে বলল, সরি সুইটহার্ট, তোমার ফ্রেন্ডের বার্থডের ইনভাইটেশন আমি সেদিনই পেয়েছিলাম, তাই দ্রুত কাজ সেরে আজ বিকেলেই দেশে চলে এসেছি। জাস্ট তোমাকে সারপ্রাইজ দিতেই এই 2 দিন যোগাযোগ করিনি। আর তাছাড়াও তোমাকেও একটু আমাকে মিস করার ফিলিংসটা বোঝালাম, যেমন আমি বুঝি প্রতিনিয়ত। ইশিকা মনে মনে বলল, খুব মহান করেছে, একেবারে উদ্ধার করেছে আমাকে। কিন্তু মুখে অভিমানী কণ্ঠে বলল, আমি কারো কাছে কোনো প্রকার এক্সকিউজ শুনতে চাইনি। আর যে যা খুশি করুক, তাতে আমার কি? আমি কাউকে মিসটিস করিনি একদম। আরিয়ান এবার ইশিকার গাল ছেড়ে শব্দ করে হেসে ফেলল। তারপর বলল, তাই? তবে আমি একটা জিনিস খুব মিস করেছি, আর আমার এখন এটা চাই। বলেই আরিয়ান ইশিকার ঠোঁটের দিকে মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলো। ইশিকা বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। ঠোঁট ছুঁই ছুঁই ঠিক তখনই কেউ একজন ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ইশিকা আর আরিয়ান চমকে গেল। এরপর ইশিকা তড়িঘড়ি করে চলে আসলো সেখান থেকে। ইশিকা আসতেই শোয়েব বলল, ইসি, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল। এখানে না, বাইরে চল একটু। ইশিকা ভ্রু কুচকে বলল, এখানে কি সমস্যা? এখানেই বল। এখানে অনেক আওয়াজ, প্লিজ বাইরে চল। ইশিকা এদিক ওদিক তাকিয়ে আরিয়ানকে না দেখে বলল, ঠিক আছে চল। বাইরে গিয়ে গার্ডেনে হাঁটতে হাঁটতে ইশিকা বলল, বল কি বলবি? শোয়েব আমতা আমতা করে বলল, না মানে কিভাবে যে বলি, বই লাগছে। ইশিকা হাঁটা থামিয়ে অবাক হয়ে গেল। আমাকে কিছু বলতে তোর ভয় লাগছে? লাইক সিরিয়াসলি? না মানে কোনোদিন তো কাউকে বলিনি তো, এই প্রথম আর কি। ইশিকা ভ্রু কুচকে হেসে বলল, তাই নাকি? আচ্ছা এখন একটু সাহস করে বলে ফেল।
শোয়েব আচমকা ইশিকার ডান হাতটা 2 হাত দিয়ে ধরে ফেলল। ইশিকা এতে খুবই অবাক হয়ে গেল। তারপর শোয়েব ইশিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোর কাছে সে সময় বলছিলাম না, সময় হলে আমি আমার গিফট চেয়ে নিব। আমার মনে হয় এর থেকে উপযুক্ত সময় আর হতে পারে না। ইসি, আমি তোকে। ইশিকা শোয়েবের কথায় বাধা দিয়ে কেউ একজন ইশিকাকে ডেকে উঠল। ইশিকা আর শোয়েব দুজনেই পাশ ফিরে তাকালো, দেখলো আরিয়ান দাঁড়িয়ে আছে, হাত শক্ত মুঠো করে। তখনও শোয়েব ইশিকার হাত ধরেছিল। আরিয়ান বড় বড় পা ফেলে এগিয়ে এলো ইশিকার দিকে। ইশিকা তো আরিয়ানের চেহারা দেখে ভয়ে প্রায় শেষ। এদিকে শোয়েবও হাতই ছাড়ছিল না। আরিয়ানই এসে শোয়েবকে কঠিন গলায় বলল, ওর হাতটা ছাড়ো। কেন, আপনার কি প্রবলেম তাতে? আরিয়ান এবার রাগে শোয়েবের হাত ধরে ইশিকার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল। তারপর ইশিকার হাত ধরে শোয়েবের দিকে কঠিনভাবে তাকিয়ে তর্জনী উঁচু করে বলল, ফার্দার আমি যেন তোমাকে ইশিকার আশেপাশে না দেখি, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। মাইন্ড ইট। শোয়েবও জোর গলায় বলল, কি করবেন আপনি আমার? আর ইশিকা আপনার কে যে এত অধিকার দেখাচ্ছেন? ও তো বলেছে ও আপনাকে ভালোবাসে না। ওর হাত ছাড়ুন। আরিয়ান এবার হেসে দিয়ে বলল, এই আরিয়ান আহমেদ তোমার ঠিক কি করতে পারে তা তোমার ধারণার বাহিরে। আর ও আমাকে ভালোবাসে কি বাসে না সেটা আমি খুব ভালো করেই জানি। আর কি বলছিলে, কিসের অধিকার? সেটা ওর কাছ থেকে শুনে নিও যে ওর ওপর আমার কিসের অধিকার। বলেই ইশিকার হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল আরিয়ান। শোয়েব অবাক হয়ে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে, আর ভাবছে কোন অধিকারের জোরে আরিয়ান এই কথাগুলো বলে গেল। আরিয়ান শক্ত করে ধরায় ইশিকা হাতে ব্যথা পাচ্ছে, সাথে আরিয়ানের রাগের পরিমাণও বুঝতে পারছে, তাই কিছু বলারও সাহস পাচ্ছে না। ইশিকা কিছু একটা বলতে যাবে, তখনই গাড়ির ডোর খুলে আরিয়ান ইশিকাকে ধাক্কা দিয়ে বসিয়ে দিল। তারপর ড্রাইভিং সিটে বসে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল। একবারও ইশিকার দিকে তাকাচ্ছে না আরিয়ান, শক্ত চোখ মুখে সামনে তাকিয়ে ড্রাইভ করছে। ইশিকা কিছুক্ষণ পর একটু সাহস করেই বলে ফেলল, আপনি এত রাগ করছেন কেন? বিশ্বাস করুন, সেদিনও আমার কথায় আপনাকে মিথ্যা বলেছিল। সত্যি ও শুধু আমার বন্ধু, এর বেশি কিছুই না। আরিয়ান এবার হঠাৎ জোরে ব্রেক করে গাড়ি থামালো। তারপর ইশিকাকে এক টানে নিজের কাছে টেনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশিকা এবারও কিছু বলার সাহস পেল না। কিছুক্ষণ পর হুট করেই আরিয়ান ইশিকাকে ছেড়ে দূরে সরিয়ে দিল। তারপর চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে দিল। আরিয়ানের এমন ব্যবহারে ইশিকার চোখে জল চলে এলো। কিছু সময় পর সিটে মাথা এলানো অবস্থাতেই আরিয়ান শান্ত গলায় বলল, আজকেই বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে আমাকে তুমি বিয়ে করতে চাও। ইশিকা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান আবার বলল, আমি চাই শরীয়ত মতে দুই পরিবারের উপস্থিতি এবং সম্মতিতে আমাদের বিয়েটা হোক। ইশিকা এবারও কিছু বলল না। আরিয়ান চোখ খুলে ইশিকার দিকে তাকিয়ে বলল, সেদিন তুমি যতই মিথ্যে কাহিনী সাজিয়ে আমার সামনে বলো না কেন, সেদিন আমি শোয়েবের চোখে তোমার জন্য ওর সত্যিকারের ভালোবাসা দেখেছিলাম। তোমাকে যখন ও আমার সামনে ভালোবাসার কথাগুলো বলছিল, তখনই ওর মুখ কথার ধরন দেখে বুঝেছিলাম ওগুলো ওর মনের কথা, তোমার প্রতি ওর ট্রু ফিলিংস। ইশিকা অবাক হয়ে বলল, কি বলছেন এগুলো আপনি? ও তো শুধুই আমার বন্ধু, তার বেশি কিছুই না। ওকে কোনোদিনও আমি সেভাবে দেখিনি। তুমি না দেখলেও ও দেখেছে, আর তুমি বোকা বলে বুঝতে পারোনি যে আমি সেদিনই বুঝেছিলাম। আর আজকেও তখনও তোমাকে সরাসরি ওর মনের কথাগুলো বলতে চেয়েছিল। তারপর ইশিকার গালে এক হাতে হাত রেখে আরিয়ান আবার বলল, তোমাকে আমি হারাতে চাই না ইস্যু, কোনোভাবেই না। এমন হলে মরে যাব, আমি সত্যি মরে যাব। এবার ইশিকা কান্না কণ্ঠে আরিয়ানের মুখে হাত দিয়ে বলল, এমন কথা বলবেন না প্লিজ। আমি সত্যিই বুঝতে পারিনি শোয়েব আমার সম্পর্কে এমন কিছু ভাবে। তাহলে আমি অনেক আগেই ওর সাথে কথা বলে ক্লিয়ার হয়ে যেতাম। আরিয়ান এবার ইশিকার হাতের তালুতে চুমু খেয়ে একটানে ইশিকাকে বুকে জড়িয়ে ধরল। কেউ আর কিছু বলল না। এভাবে চুপচাপ থেকে বেশ কিছুক্ষণ পর ইশিকাকে ছেড়ে দিয়ে ড্রাইভ করে ইশিকাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল ইশিকাকে। মেয়ের চোখ মুখ দেখে আফসানা চৌধুরী অবাক হলেন। দেখে বোঝাই যাচ্ছিল হয়তো কেঁদেছে। তিনি কিছু জিজ্ঞেস করতে ইশিকা কোনো রকমে কাটিয়ে ঘরে গেল। শাওয়ার নিয়ে বের হলে আফসানা চৌধুরী ইশিকার ঘরে এসে বলল, কি রে, রাতে খাবি না? না খেয়েই তো এসেছি। বাবা এসেছে? চুল মুছতে মুছতে বলল ইশিকা। হ্যাঁ, ফিরেছে।
খেতে বসে আমাকে তোকে ডাকতে পাঠালো। আর তোর কি হয়েছে বলতো? ইশিকা আফসানা চৌধুরীর কথার উত্তর না দিয়ে ইশিকা বলল, মা, এই বিয়েতে আমি রাজি, তুমি বাবাকে বলে দিও। আফসানা চৌধুরী মেয়ের কথা ঠাহর করতে না পেরে ইশিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর চোখ মুখ উজ্জ্বল করে বলল, সত্যি? তুই ভেবে বলছিস তো? হ্যাঁ। আফসানা চৌধুরী খুশিতে ডগমগ হয়ে বলল, যাক, এতদিনে সুবুদ্ধি হলো মেয়ের। দাঁড়া, এক্ষুনি তোর বাবাকে বলছি। বলেই আফসানা চৌধুরী চলে গেলেন। ইশিকা শব্দ করে একটা শ্বাস ফেলল। তারপর চোখ গেল বিছানায় ফোনের দিকে। কেউ কল করছে। সাইলেন্ট থাকায় এতক্ষণ খেয়াল করেনি। এগিয়ে গিয়ে হাতে নিতেই কেটে গেল। দেখল আগে রিমি কয়েকবার ফোন করেছে, এখন নোভা করেছিল। তখনই আবারও নোভা কল করলো। ইশিকা কল রিসিভ করতেই নোভা অস্থির গলায় বলল, এই তুই কি রে, না বলে চলে গেলি কেন? কত খুঁজেছি তোকে জানিস? ইশিকা নোভার কথার তোয়াক্কা না করে ওর কথার মাঝেই পাল্টা প্রশ্ন করলো। শোয়েব যে আমাকে পছন্দ করে এটা তোরা বা তুই আগে কোনোদিন বুঝেছিলি? নোভা ইশিকার কথায় চুপ করে গেল। তারপর বলল, কি হয়েছে বলতো? হয়েছে অনেক কিছুই, আপাতত যা বললাম তার উত্তর দে। নোভা এরপর ইতস্তত হয়ে বলল, আসলে সেই দিন তোকে বলেছিলাম শোয়েবকে দিয়ে আরিয়ান ভাইয়ার সামনে ওই বয়ফ্রেন্ডের নাটক করতে। সেই দিন ওর তোকে বলার কথাগুলো শুনে আমার কাছে কিছুটা সন্দেহ হয়েছিল যে সোহেব মেবি তোকে পছন্দ করে, কিন্তু আজকে তোর প্রশ্ন শুনে পুরোপুরি নিশ্চিত হলাম। তারপর কিছুক্ষণ থেমে নোভা আবার বলল, বাই এনি চান্স এটা কি ভাইয়া বুঝতে পেরেছে? আর সেটা নিয়ে তোদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? শোয়েবকেও দেখলাম তোর কথাই জিজ্ঞেস করাই, মতে কাটিয়ে চলে গেল। ইশিকা বলল, আরিয়ান না বললে হয়তো ব্যাপারটা আমি বুঝতামই না কোনোদিন। আচ্ছা রাখছি রে, ভীষণ টায়ার্ড লাগছে। নোভাও আর কিছু বলল না। ইশিকা ফোন রাখতেই ইফতেখার চৌধুরী ইশিকার ঘরে এলেন। এখনো ঘুমাসনি মা? না বাবা, এখনই ঘুমাবো। তুমি দাঁড়িয়ে কেন, বসো না। ইফতেখার চৌধুরী মেয়ের পাশে বসলেন। তারপর বললেন, তুই কি বিয়ের সিদ্ধান্তটা ভেবেচিন্তে নিয়েছিস? দেখ, আমি কিন্তু তোর ইচ্ছার বিরুদ্ধে আজ অবধি কোনো কিছু চাপিয়ে দিইনি। তবে আরিয়ান ছেলেটা সত্যি খুবই ভালো। আমি খোঁজ নিয়ে দেখেছি। তারপরও তোর মা বা অন্য কারো কথা ভেবে যদি তুই রাজি হয়ে থাকিস তাহলে আমাকে বল। তোর ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না, আমি আছি তোর পাশে। ইশিকা বাবার হাত ধরে আশ্বস্ত করে বলল, না বাবা, আমি সব কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আর তাছাড়া তোমরা তো আমার কখনো খারাপ চাইবে না। আর আজ না হয় কাল তো বিয়ে করতেই হতো। সব মিলিয়ে আমি ভেবেই রাজি হয়েছি। ইফতেখার চৌধুরী প্রফুল্ল হাসলেন। তারপর বললেন, তাহলে আমি কালই কথা বলবো ওদের সাথে। ইশিকা আর কিছু বলল না। পরদিন ডিনারের সময় আরমান আহমেদ আর রাজিয়া বেগমকে জানালেন যে মেয়ে বিয়েতে রাজি হয়েছে। আরিয়া সব শুনছিল কিন্তু কিছু বলছিল না, চুপচাপ খাচ্ছিল। রাজিয়া বেগম একবার ছেলের দিকে তাকিয়ে আরমান আহমেদকে এভাবে হঠাৎ রাজি হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, পড়াশোনার দিক চিন্তা করে প্রথমে না করেছিল। তাছাড়াও মেয়েটার বয়স অল্প, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা তার পক্ষে কিছুটা কঠিন বই কি। রাজিয়া বেগমের কথা শুনে সন্তুষ্ট হলেন কিছুটা। তাছাড়াও মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, যদিও ছবি দেখেছে তিনি, তবে চুলটা বেশ ছোট। তাই এবার আর কিছু বললেন না তিনি। ভেবেছিল এই চক্করে হয়তো তার ছেলে চিরকুমারী রয়ে যাবে, কিন্তু সেই ভয় আর নেই। আরমান আহমেদ ছেলেকে জিজ্ঞেস করলেন, সব তো ঠিক এখন, তাহলে কবে বিয়েটা করতে যাচ্ছ? আরিয়ান স্বাভাবিকভাবেই বলল, আমি বেশি দেরি করতে চাচ্ছি না, 2-3 দিনের মধ্যেই সব সেরে ফেলতে চাই। এত অল্প সময় এত আয়োজন? ঠিক আছে, হয়ে যাবে। এখন তুমি যেটা ভালো মনে করো। এত আয়োজন মানে? আমি গ্র্যান্ডভাবে কোনো কিছু করতে চাচ্ছি না, জাস্ট 2 পরিবারের উপস্থিতিতে সিম্পলভাবে বিয়েটা করতে চাই, এর বেশি কিছু না। রাজিয়া বেগম অবাক হয়ে বললেন, মানে আমার একমাত্র ছেলের বিয়ে, তাও বা হবে ঘরোয়াভাবে? এটা কেমন কথা? মা প্লিজ, আমি এই মুহূর্তে এত কিছু করতে চাচ্ছি না। দরকার হলে পরে রিসেপশন করা যাবে, তাই প্লিজ জোর করো না। আই এম ডান। বলেই উঠে চলে গেল আরিয়ান। রাজিয়া বেগম আরমান আহমেদকে কিছু বলতে নিলে তিনি বললেন,
ছেলে বড় হয়েছে, এসব বিষয়ে ওকেই সিদ্ধান্ত নিতে দাও। আর তাছাড়া বিয়ে তো হচ্ছে, হয় পরে এক সময় অনুষ্ঠান করা যাবে, আপত্তি কোথায়? রাজিয়া বেগম মনে মনে ভাবলেন, এটা কোনো কথা হলো? কোথায় একমাত্র ছেলের বিয়েতে আত্মীয় স্বজন লোকজন সবাইকে ঘটা করে জানাবেন, খাওয়াবেন তা না। ছেলের বিরূপ পাগলামো সিদ্ধান্তে এবার চরম বিরক্ত হলেন তিনি। ওদিকে আফসানা চৌধুরী সব শুনে বেশ অসন্তুষ্ট হলেন। একটা মাত্র মেয়ের বিয়েতে তার কত শখ আহ্লাদ ছিল, তার কিছুই হবে না। ইফতেখার চৌধুরীও মনে মনে কিছুটা অসন্তুষ্ট হলেও প্রকাশ করলেন না, উল্টে আরও স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করলেন। ইশিকাও এই সিদ্ধান্তে আর বাদ সাধল না। কি আর বলবে, এখানে নিজের বিয়ের কথা নিজে এভাবে বললে শ্বশুর বাড়ির লোক কি না কি ভাববে। আর আরিয়ান যেহেতু বলেছে, তাহলে ভেবে চিন্তেই ঠিক করেছে সব। বিয়ের দিন ঠিক হলো 2 দিন পর। ইশিকাদের বাড়িতে ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন করা হলো। ইশিকা শুধু নোভাকে বলেছিল, তাছাড়া আর কাউকেই জানায়নি। সবাই জানলে নিশ্চয়ই শোয়েবও জানতো, আর এত কিছু জানার পর শোয়েবকে বিয়ের কথাটা জানানো তার কাছে ঠিক মনে হয়নি। কে জানে আবার যদি কোনো ঝামেলা করে। আরিয়ান যদিও বলেছিল, তারপরেও ইশিকা জানায়নি। লাল জামদানি শাড়ি, হালকা কিছু গয়না পরিয়ে সাজিয়ে ইশিকাকে বসার ঘরে নিয়ে এলো নোভা। শুধু আরমান আহমেদ, আরিয়ান আর তার এক বন্ধু উপস্থিত আছে বিয়েতে। ইশিকাকে দেখে আরিয়ান তো প্রায় মাথা ঘুরে যাবার উপক্রম। লাল শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে, পুরো নতুন বউ। ইশিকাও আর চোখে আরিয়ানকে দেখল। ফর্সা শরীরে মেরুর পাঞ্জাবিতে অসাধারণ দেখতে তাকে। এই ছেলে যা পরে তাই ক্রাশ। ইশিকার আরিয়ানের দিকে চোখে চোখ পড়তেই আরিয়ান 2 আঙ্গুল দিয়ে ইশারা করে দারুণ লাগছে বোঝালো। ইশিকা লজ্জা পেয়ে হাসল। বিয়ের কার্য সম্পূর্ণ হয়ে গেলে খাওয়া দাওয়ার পালা শেষে এবার বিদায়ের পালা। ইফতেখার চৌধুরী ছলছল চোখে আরমান আহমেদের হাত ধরে বললেন, ভাই, মেয়েটা আমার বড় আদরের, ছোট থেকেই খুব যত্ন সহকারে মানুষ করেছি, কখনো একটা ফুলের টোকাও দিইনি। এখন মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম, ওকে নিজের মেয়ের মতন করেই দেখবেন। আরমান আহমেদ তার হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে বললেন, আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির বউ না, বরং ও আমার মেয়ে। আপনি চিন্তা করবেন না, আমাদের কাছে সুখী থাকবে সে। আফসানা চৌধুরীও মেয়েকে ধরে সমানে কেঁদেই যাচ্ছেন। আগে যতই মুখে বিয়ে বিয়ে করুক, এখন বুঝতে পারছে নিজের মেয়েকে পরের ঘরে পাঠানোর কষ্টটা। ওদিকে ইয়ানও কাঁদছে। তার একটা মাত্র বোন, কত খুনসুটি দুষ্টুমি মাখা সময় কাটিয়েছে তার সাথে। ইয়ান আর মাকে ধরে ইশিকাও কাঁদছে। কাঁদতে কাঁদতে একেবারে হেঁচকি উঠে গেছে। বুকটা ভীষণ পুড়ছে আপন মানুষগুলোর ছেড়ে যেতে। ইফতেখার চৌধুরী আরিয়ানের কাছে গিয়ে ধরা গলায় বললেন, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা। বলেই কান্না করে দিলেন। আরিয়ান ইফতেখার চৌধুরীকে কোনো মতে শান্ত করলেন। এবার ইশিকা বাবাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এরপর আরিয়ানরা বিদায় নিয়ে ইশিকাকে এক প্রকার ধরাধরি করে আরিয়ান কোলে করে নিয়ে গাড়িতে বসলো। এর মধ্যেই ইশিকা কান্নার তোড়ে কখন যে অজ্ঞান হয়ে গেছে নিজেও জানে না। আরিয়ান গাড়িতে উঠে অতীতের কথা ভাবছিল। ইশিকার সাথে দেখা হওয়ার পর সেদিনের পর থেকে যে কি হলো আরিয়ানের, না চাইতেও ইশিকার চিন্তা মাথায় ঘুরপাক খেত। অফিসের হাজারো ব্যস্ততা থেকে শুরু করে রাতের ক্লান্ত হয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধু ইশিকার ওই হাসি মাখা মিষ্টি মুখখানা শুধু চক্ষুপটে ভেসে উঠত। আর ওই বাচ্চাদের মতো কথাগুলো মনে পড়তেই আনমনে হেসে উঠত। একদিন আরিয়ানের পিএ জাহিদ একটা প্রজেক্ট নিয়ে ডিসকাসের সময় হঠাৎ ইশিকার কথা মনে পড়তেই আরিয়ান আনমনে শব্দ করে হেসে ওঠে। তাই দেখে জাহিদ ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে হাসির কারণ জিজ্ঞেস করলে আরিয়ান থতমত খেয়ে কিছু না বলে কাটিয়ে দেয়। কিন্তু জাহিদের মনে খটকা লাগে, কারণ সে জানে আরিয়ান কাজের সময় খুবই দায়িত্বশীল। তার এমন কাজের ক্ষেত্রে অন্যমনস্কতা কখনোই দেখেনি সে। তবে কিছুদিন যাবতই সে ব্যাপারটা খেয়াল করছিল। তাই তো, এর মানে অন্য কিছু মনে হলে তাই সেদিন ভয়ে ভয়ে বলেই ফেলে, স্যার মানি আপনি কি প্রেমে পড়েছেন? আরিয়ান কথাটা শুনে চমকে ওঠে। কিছুক্ষণ জাহিদের দিকে তাকিয়ে থেকে পরে ধমকের সুরে বলে, হোয়াট, এগুলো কি ধরনের কথাবার্তা? তোমাকে এসব ফালতু কথা বলতে রাখা হয়েছে নাকি অফিসের কাজে? জাহিদ ধমক খেয়ে চুপ করে গেলেও তারপর থেকে আরিয়ান বিষয়টা গভীরভাবে ভাবে।
তার মতো ব্যক্তিত্বের একজন সামান্য একদিনের পরিচয়ের একটা মেয়ের প্রেমে কখনোই পড়বে না। এগুলো নিছকই অবান্তর চিন্তা। এরপর ঠিক করে আর কখনোই ইশিকাকে নিয়ে ভাববে না। এই সব ভাবনা থেকে মুক্তির জন্য 2-3 দিনের জন্য বেরিয়ে পড়তো দূরে প্রকৃতির কাছে। কিন্তু ওই যে মন, ঘুরে ফিরে সেই এক রাস্তায় চলে যেত। ক্ষণিকের একাত্মতা যেন ইশিকার চিন্তা, তার মন, ব্রেন সর্বত্রতেই যেন আরও বেশি করে জেঁকে ধরেছিল। তখন আরিয়ান রিয়েলাইজ করে যে হ্যাঁ, সে সত্যি ইশিকার প্রেমে পড়ে গেছে। তারপর জাহিদকে ইশিকার সব ইনফরমেশন জোগাড় করতে বলে। জাহিদ বিজ্ঞদের মতো বলে, স্যার, আমি বলেছিলাম না আপনি প্রেমে পড়েছেন? আমি তো প্রথমেই বুঝেছিলাম। আফটার অল এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে না? আরিয়ান সন্দেহের চোখে তাকিয়ে বলে, রিয়েলি জাহিদ, কয় ডজন প্রেম করেছো তুমি, যে প্রেম বিষয়ে এত অভিজ্ঞতা? জাহিদ থতমতো খেয়ে বলে, কি বলেন স্যার? আমার তো একটাই বাবু, থুক্কু। আমার তো একটাই প্রেমিকা ছিল, যেটা এখন বউ। আর সেই আগের অভিজ্ঞতা থেকেই বুঝেছিলাম। আরিয়ান হাসলো। তারপর জাহিদকে বলল, তো এখন কি করি বলো তো? মানে তোমার অভিজ্ঞতা কি বলে? এখন আমার কি করা উচিত? জাহিদ ঝড়ের গতিতে বলে, কি করা উচিত মানে? অবশ্যই তাকে প্রপোজ করা উচিত। যদিও মেয়েরা প্রথমেই রাজি হয় না, একটু একটু ভাও খায়। মানে তবে যেমন তার লাইফে যদি অন্য কেউ already থাকে তাহলে মুশকিল। তবে হাল ছাড়লে চলবে না। প্রথমবার না হোক, দ্বিতীয়বার না হোক, তৃতীয়বার তো হবেই হবে। আর প্রপোজের ক্ষেত্রে আমি বলবো, আই লাভ ইউ না বলে ডিরেক্ট উইল ইউ ম্যারি মি বলে দেবেন। আর আপনার ব্যাপারে আমি নিশ্চিত, আর আপনাকে দেখলে ইশিকা ম্যাডাম রাজি হবেই হবে। আরিয়ান জাহিদের সব কথা মন দিয়ে শুনে বলে, বাপ রে, এ তো বহু ঝামেলা। আর ডিরেক্ট বিয়ের কথা বলবো? হ্যাঁ, এতে মেয়েরা ইমপ্রেস হয় বেশি। তবে তার লাইফে যদি কেউ অন্য কেউ থাকে তাহলে মুশকিল। আরিয়ান এসব কথা শুনেই ব্যস্ত ভঙ্গিতে বলে, সেই জন্যই আমার ওর সব ডিটেল চাই ফার্স্ট। এরপর জাহিদ ইশিকার সব ডিটেইল জোগাড় করে এনে আরিয়ানকে দেয় এবং নিশ্চিত হয় আগে পিছে কেউ আছে কিনা। তখনই ঠিক করে ইশিকাকে তার চাই। তাই সেদিন নিজে ইশিকাকে ডিরেক্ট বিয়ের প্রপোজালও কল দিয়ে ফেলে। তবে ওই যে জাহিদের কথাই ঠিক হলো, মেয়েরা এসব বিষয়ে একটু ভাও খায় বই কি। তবে আরিয়ানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর সাথে যদি থাকে জাহিদের মতো প্রেম বিজ্ঞানী, তাহলে তো কথাই নেই। আর ডিরেকশন মতোই দ্বিতীয়বার চেষ্টা করতে গিয়ে ফলস্বরূপ ইশিকা শোয়েবকে দিয়ে মিথ্যে প্রেমের নাটক করায়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সেই আরিয়ানের বুকেই আসতে হলো তাকে সারা জীবনের জন্য। এসব মনে পড়তেই ইশিকাকে বুকে জড়িয়ে রেখে হেসে ওঠে আরিয়ান। মনে মনে বলে, আমি আমার অস্তিত্বের খোঁজ পেয়ে গেছি ইস্যু, কখনোই হারাতে দেব না তোমায়। কিছুক্ষণ পর আরিয়ানরা চলে আসে বাড়িতে। ততক্ষণে ইশিকার জ্ঞানও ফেরে। আর ইশিকা গাড়ি থেকে নামলেই আরিয়ান ইশিকাকে কোলে তুলে নেয়। আরিয়ানের বন্ধু তাই দেখে মুখে সিটি দেয়। আর আরমান আহমেদ হেসে বলে, সাব্বাস, এই না হলে বাপকা বেটা। আরিয়ান হেসে দেয়। ইশিকাও লজ্জা পেয়ে মুচকি হাসে। রাজিয়া বেগম গাড়ির আওয়াজ পেয়েই দরজায় এসে দাঁড়ায়। আরিয়ান ইশিকাকে দরজার সামনে নামিয়ে দিলে তিনি বউ বরণ করে ঘরে তোলেন। রাজিয়া বেগমের বেজায় খুশি। একমাত্র ছেলের বউ বলে কথা। তিনি মনে মনে যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনটাই। মুখের বাচ্চাদের আদলটা এখনো যায়নি, যেন ছোট মোটো একটা পুতুল। ইশিকার থুতনিতে হাত রেখে তিনি বললেন, মাশাল্লাহ, কি মিষ্টি মুখ গো, একদম আমার মনের মতো। ছেলের আমার পছন্দ আছে। ইশিকা লজ্জা পেয়ে হাসল। রাজিয়া বেগম তো আদেশের সুরে বলেই দিলেন, আমাকে কিন্তু আপনি আজ্ঞে করা যাবে না, বলে দিলাম। আর আমিও কিন্তু মাঝে মাঝে তুই করে বলতে পারি, কি আপত্তি আছে? ইশিকা হেসে তার হাত ধরে আস্তে করে বলল, তুমি আমাকে তুই করে ডেকো আম্মু। ছেলের বউয়ের কথায় ভারী সন্তুষ্ট হলেন রাজিয়া বেগম। সব কিছু দেখে আরিয়ানও স্বস্তি পেল। সব ভালোই মিটে গেছে। তারপর আরমান আহমেদ তাড়া দিয়ে সবাইকে ফ্রেশ হতে বললেন। সন্ধ্যায় জাহিদ এলো আরিয়ানদের বাড়ি। সারাদিন তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছে, তাই তার প্রাণপ্রিয় আরিয়ান স্যারের বিয়েতে উপস্থিত থাকতে পারেনি। তাই নিয়ে তার আক্ষেপের শেষ নেই। তবে প্রথমবার বিয়ের সময় তো ছিলই, সেই ভেবেই মনকে সান্ত্বনা দিল। এখন সুযোগ পেয়েই চলে এসেছে আরিয়ান স্যারকে অভিনন্দন জানাতে।
স্যারের প্রেমের ঘটনা উদ্ঘাটন থেকে শুরু করে সব রকমের প্রেমের বিষয়ে পরামর্শ সে দিয়েছে। তার অবদানও কি কম নাকি? আর এখন সেই স্যার 2বার বিয়ে করে বসে আছে, অথচ কেউ টেরই পেল না। রাজিয়া বেগম ছেলের বউয়ের জন্য বানিয়ে রাখা ভরি ভরি গয়না দিয়ে ইশিকাকে দোয়া করলেন। সব শেষে তার শাশুড়ির বংশ পরম্পরায় দেওয়া পদ্ম ফুলের নকশা করা স্বর্ণের চুলের কাটা দিতে গিয়ে দেখল মেয়ের চুল তো ছোট, ঘাড় অবধি করে কাটা। এই চুলে তো খোপাই উঠবে না, কাঁটা গুজবে কোথায়? তবুও হাসি মুখে হাতে দিয়ে ইশিকাকে বললেন, আর কিন্তু চুল কাটা যাবে না বলে দিলাম। বড় চুল মানেই লক্ষ্মী মন্ত্র। ঘরের বউয়ের মাথায় একটু আটটু বড় চুল না থাকলে চলে? ইশিকা হাসি মুখে রাজিয়া বেগমের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিল। বড় চুল সামলাতে অনেক বেগ পেতে হয়, এজন্যই চুল ছোট করে রাখা। এরপর রাতে খাওয়া দাওয়া শেষে আরিয়ান তার বন্ধুকে জোর করে নিজে নিয়ে বাড়ি পৌঁছে দিতে গেল। তার গাড়িতে সমস্যা থাকায় আমাদের গাড়িতেই এসেছিল। এর মধ্যে রাজিয়া বেগম ইশিকাকে নিজ হাতে সাজিয়ে আরিয়ানের ঘরে পাঠালেন। ইশিকা ঘরে গিয়ে পুরো অবাক। বিয়েটা সাদামাটা হলেও ঘরটা খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে ফুল দিয়ে। রাজিয়া বেগমই তো এত সব করেছে, ঘটা করে বিয়ে হয়নি তো কি হয়েছে? ছেলের কথাই সব নাকি? হোক লজ্জার ব্যাপার, তাও সে ছেলের বাসর নিজের ডিরেকশন দিয়েই সাজাবে। ফুল আনিয়ে সার্ভেন্ট দিয়ে গোটা ঘরটা সাজিয়েছেন তিনি। সাথে জাহিদও মহানন্দে হাত লাগিয়েছে। হাজার হোক তার আরিয়ান স্যারের ফুলসজ্জার খাট বলে কথা। কিছু সময় পর আরিয়ান ঘরে ঢুকলো, দেখলো ঘরের খাট ফুল দিয়ে সাজানো। বুঝলো এ তার মায়েরই কাজ। ইশিকা বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে গাছে ফোটা মাতাল করা ঘ্রাণ ছড়াচ্ছে ফুলগুলো ছুঁয়ে দেখছিল। আরিয়ান ইশিকাকে ঘরে না পেয়ে দেখলো বেলকনিতে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। ইশিকা প্রথমে চমকে গেলেও চেনা পারফিউমের গন্ধে ঠিকই চিনতে পারলো মানুষটাকে। আরিয়ান ফিসফিস করে বলল, এখানে কি করছো? চলো ঘরে চলো। ফুলগুলো দেখছিলাম। এগুলো কি আপনি লাগিয়েছেন? না, মা লাগিয়েছে, মাই যত্ন করে। আমি এসব গাছের যত্ন নিতে পারি না। একটু থেমে আবার বলল, অবশ্য এখন তো গাছের মালকিন এসে গেছে, আর চিন্তা কি, সেই করবে। আরিয়ানের কথায় ইশিকা পেছনে ঘুরে তাকালো। তারপর ভ্রু কুচকে বলল, মানে তুমি এখন থেকে এগুলোর যত্ন নেবে? নিজে কিছু করবে না, আমাকে দিয়ে করাবে। আরিয়ান হাসল, বলল, কে বলল কিছু করব না? করবো তো, বাসর। চোখ টিপে আরিয়ানের কথায় ইশিকা পিটপিট করে তাকালো। আরিয়ান ইশিকাকে একবার আগা গোড়া থেকে দেখে আবার বলল, উফ, আবারও শাড়ি? শাড়িতে তোমাকে যা লাগে না, এখন লাগছে পুরোই নতুন গিন্নি। ইশিকা করুণ মুখ করে বলল, কিন্তু আমার অস্বস্তি লাগে, কেমন পেঁচিয়ে যায়। আচ্ছা, এগুলো পাল্টে শুলে হবে? পাল্টানোর আর দরকার নেই তো। কেন? কেন মানে কি? আজকে তো এমনিও শাড়ি গায়ে থাকবে না, বাসর রাত না। আরিয়ান দুষ্টু হেসে বলল। ইশিকা দুম করে আরিয়ানের বুকে কিল দিয়ে বলল, পচা লোক, খালি পচা পচা কথা, জানতো। বলেই সরে আসতে নিলে আরিয়ান পেছন থেকে হাত ধরে ফেলে। তারপর এক টানে বুকের কাছে নিয়ে মাথা নিচু করে ইশিকার কানে মাতাল কণ্ঠে বলল, পালিয়ে আজ যাবে কোথায় সুন্দরী? আজ আর কোনো কথাই শুনবো না, কোনো বাধাই মানবো না। ইশিকার বুক দুরু দুরু করছে, নিঃশ্বাসে ঝড় বইছে, দৃষ্টি নিচে রাখলেও চোখের পাতা কাঁপছে। আরিয়ানের গরম নিঃশ্বাস গালে পড়ায় শরীরের লোম কাটা দিয়ে উঠছে। আরিয়ান ইশিকার লজ্জা পাওয়া দেখে হেসে গলায় আলতো করে ঠোঁট ছোয়ালো। ইশিকা বিদ্যুতের গতিতে কেঁপে ওঠে। আরিয়ান মুচকি হেসে ইশিকাকে হুট করেই পাঁজা কোলে তুলে নেয়। ইশিকা লজ্জা পেয়ে আরিয়ানের বুকে মুখ লুকায়। তারপর আরিয়ান ধীরে ধীরে ফুল সজ্জিত বিছানার দিকে এগিয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই ইশিকা নিজেকে আরিয়ানের বুকে আবিষ্কার করলো। আরিয়ান একদম ইশিকাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ইশিকা আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আরিয়ানকে। উফ, এই ছেলে দেখতে এত মাশাল্লাহ কেন? তারপর তার চোখ গেল আরিয়ানের সেই নাকের ডগায় তিলটার দিকে। ইশিকার ইচ্ছে হচ্ছিল দাঁত দিয়ে কট করে তিলটার ওপর কামড় বসিয়ে দিতে। সেদিন যেমন তার ঠোঁটের হাল করেছিল শয়তানটা, এরপর এই চোখা নাকটা কামড় খেয়ে লাল করে ফুলে কলা গাছ হয়ে যাবে। উফ, দেখতে যা লাগবে না, পুরোটাই লাল টমেটো। এসব ভেবেই ইশিকা একটু শব্দ করে হেসে উঠল। ইশিকার হাসিতে আরিয়ান কিছুটা নড়ে আধখোলা চোখে আদুরে কণ্ঠে বলল, গুড মর্নিং মাই লেডি। কাল রাতে ভালো মতো ঘুম হয়নি, তোমাকে আদর করতে গিয়ে এখন প্লিজ
জ্বালাতন করো না, একটু ঘুমাতে দাও। বলেই আবার চোখ বুজল আরিয়ান। আরিয়ানের কথা শুনে ইশিকা কাল রাতের কথা মনে পড়তেই লজ্জা পেয়ে যায়। তারপর বলল, আচ্ছা ঘুমান, আমাকে ছাড়ুন, আমি উঠবো। আরিয়ান চোখ খুলে ভ্রুকুচকে বলল, কেন উঠতে হবে না এখন, আর একটু ঘুমাও। বলেই ইশিকাকে আরও জড়িয়ে চেপে ধরল আরিয়ান। বাড়ির নতুন বউ এভাবে পড়ে পড়ে বেলা অবধি ঘুমাবে, কেমন দেখায়। আর তাছাড়া এখন আর ঘুমও আসছে না তার। এমনভাবে আরিয়ান চেপে ধরে আছে যে মোচড়ামুচড়ি করেও ছাড়াতে পারছে না। শেষমেশ উপায় না পেয়ে আরিয়ানের বুকে জোরসে কামড় বসিয়ে দিল ইশিকা। অমনি আরিয়ান ইশিকাকে ছেড়ে দিয়ে আহ করে উঠে বসল। সেই সুযোগে ইশিকা উঠে পড়ল বিছানা থেকে আর হাসতে লাগলো। আরিয়ান করুণ মুখ করে বলল, ইস্যু, কামড়ের বদলে মর্নিং কিস দিয়ে আদর করলেও তো পারতে। উফ, শখ কত, খালি ধান্দাবাজি। বেশ করেছি, আরও দেব। খুব আদর খাওয়ার ইচ্ছে না তো এটাই আমার আদরের করার স্টাইল। বলতে বলতে ইশিকা দেখল এবার উল্টে আরিয়ান ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে মুখ টিপে হাসছে। ইশিকা ভ্রুকুচকে বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন আর হাসছেন কেন? দেখছি তোমাকে শাড়ি ছাড়া এইভাবেও কিন্তু মারাত্মক লাগে। বলেই চোখ মারল আরিয়ান। কি অবস্থা? বলেই ইশিকা নিজের দিকে তাকিয়ে হা হয়ে গেল। শুধু পেটিকোট আর ব্লাউজ পরনে তার, শাড়ি কোথায়? আশেপাশে তাকিয়ে দেখল শাড়ি বিছানার কোনায় পড়ে আছে। এরপর আরিয়ানের দিকে তাকাতেই আরিয়ান দুষ্টু হাসি নিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি বলেছিলাম না, শাড়ি আর থাকবে না গায়ে। ইশিকা তাড়াতাড়ি শাড়িখানা উঠিয়ে বুকে নিয়ে বাথরুমের দিকে ছুট লাগালো। আরিয়ান ইশিকার কাণ্ড দেখে শব্দ করে হেসে আবার বিছানায় ধপ করে উপুর হয়ে শুয়ে পড়ল। এবার ইশিকা বাথরুমে গিয়ে পড়ল আরেক ঝামেলায়। জামা কাপড় তো কিছুই নেয়নি, ফ্রেশ হয়ে পড়বে কি? ইশিকা আবার বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো। দেখলো আরিয়ান আবার ঘুমিয়ে গেছে। এবার ট্রলি খুলেও চিন্তায় পড়ে গেল ইশিকা। কি পরবে, জামা নাকি শাড়ি? বেশিক্ষণ শাড়ি পরে থাকলে সে ভীষণ আনকমফর্ট ফিল হবে। আবার মাও তো পই পই করে বলে দিয়েছে শাড়ি পরতে। প্রথম কয়েকদিন যেন শাড়িই পরে থাকে। অতপর ম্যাজেন্টা রং একটা শাড়ি নিয়ে আবার বাথরুমে ঢুকলো। আগে অনুষ্ঠানগুলোতে মাঝে মাঝে শাড়ি পরার কারণে শিকার একটু আধটু আইডিয়া আছে শাড়ি পরার ব্যাপারে, তাই পরতে গিয়ে বেশি বেগ পেতে হলো না। তবে খুব একটা ভরসাও রাখতে পারছে না, মনে হচ্ছে এই হাঁটতে গিয়ে পেঁচিয়ে পড়ে যাবে, হয়তো টুপ করে খুলে যাবে। এরপর চুল মুছে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। তারপর হাতে কগোছা চিকন চুড়ি আর গলায় একটা হাফ নেকলেস পরল। তারপর চোখে কাজল দিয়ে আর শেষে কপালে একটা ছোট লাল টিপ পরল। এরপর আয়নায় নিজেকে দেখেই এক দফা চমকে উঠল। চেহারার জৌলুসটাই পাল্টে গেছে। ইশিকা এক গাল হেসে সব গুছিয়ে রেখে পেছনে ঘুরতে দেখল আরিয়ান দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখে ইশিকা বলল, ঘুম হয়ে গেল? আরিয়ান এগিয়ে এসে ইশিকার কোমর জড়িয়ে ধরে বলল, ঘরে বউ থাকলে ঘুম নাওয়া খাওয়ার কি আর ঠিক থাকে নাকি? সব হারাম এখন আমার। উত্তরে ইশিকা ঢং বলে অন্যদিকে ফিরে মুখ ভেঙচি দিল। আরিয়ান হেসে ইশিকাকে একবার আগাগোড়া দেখে নিয়ে অবাক হয়ে বলল, ওয়াও, তুমি একা শাড়ি পরেছ? ইস, ভেবেছিলাম ফিল্মের মতো তুমি শাড়ি পরতে পারবে না, সেই সুযোগে আমি পরিয়ে দেব, তার হলো না। ইশিকা ভাব নিয়ে বলল, বলেছি না এই ইশিকা পারে না, এমন কোনো কাজ নেই। আরিয়ান অবাক হওয়ার ভান করে বলল, ও হ্যাঁ, তাই তো, ভুলেই গেছিলাম আমি। আপনি তো সুপার ওম্যান, তা আমার যে এখন একটু এনার্জি দরকার। আরিয়ানের কথায় ইশিকা পিটপিট করে তাকালো। আরিয়ান মুচকি হেসে ইশিকাকে আরও গভীরভাবে জড়িয়ে ধরে ইশিকার ঠোঁটের দিকে আগাতেই ইশিকা বাধা দিয়ে বলল, এই এখন একদম এইসব না, যান আগে ফ্রেশ হয়ে আসুন। বলে ঠেলে বাথরুমের দিকে পাঠিয়ে দিল। আরিয়ান যেতে যেতে বলল, ঠিক আছে, পরে বুঝে নেব সুদে আসলে। ইশিকা হেসে বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। ইশিকা ডাইনিংয়ে গিয়ে দেখল আরমান আহমেদ বসে পেপার পড়ছেন। আরমান আহমেদ ইশিকাকে দেখেই হেসে বলল, গুড মর্নিং ডিয়ার। ইশিকা হেসে বলল, মর্নিং। মা কোথায় বাবা? সে তার জায়গায়, মানে কিচেনে। তুমি একা এলে? আরিয়ান এখনো উঠিনি? উঠেছে, ফ্রেশ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো তুমি। ব্রেকফাস্ট মনে হয় এতক্ষণে রেডি হয়ে গেছে। না, সবাই আসুক, এখন একটু কিচেনে যাই। আরমান আহমেদ হেসে বলল, আচ্ছা যাও।
ইশিকা কিচেনের দিকে গেল, দেখলো রাজিয়া বেগম নিজেই ব্রেকফাস্ট বানাচ্ছে। ইশিকাকে দেখেই বলল, আরে উঠে গেছিস আম্মু, আমি এখনই ডাকতে পাঠাতাম তোদের। ইশিকা আমতা আমতা করে বলল, আমি কি কিছু সাহায্য করব তোমায়? রাজিয়া বেগম হেসে ইশিকার কাঁধ ধরে বলল, কিছু করতে হবে না, আমি আছি না। আর যদি খুব মন চায় করতে তাহলে পরে করবি, এখন না। ইশিকা মাথা নাড়িয়ে সম্মতি দিল। রাজিয়া বেগম বলল, আরিয়ান উঠেছে? হ্যাঁ, ফ্রেশ হচ্ছে। আচ্ছা, শাড়ি পরেছিস? আমি তো ভেবেছি একাই পরতে পারবি না। ইশিকা এ কথা শুনে বলে উঠল, হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে এই খুলে যাবে, আনইজি লাগছে। রাজিয়া বেগম ইশিকার কথায় হাসল, বলল, আর শাড়ি পরতে হবে না, আগে যেভাবেই চলতি এখানেও সেভাবেই চলবি, কেউ কিছুই বলবে না। ইশিকা মনে মনে বলল, যাক বাবা, বাঁচা গেল। ব্রেকফাস্টের সময় রাজিয়া বেগম ঘোষণার মতো করে সবাইকে জানালেন তিনি ঠিক করেছেন আগামী শুক্রবার বাড়িতে অনুষ্ঠান হবে বৌভাত উপলক্ষে। বিয়েটা ছেলের কথায় আনাড়িভাবে হয়েছে, কিন্তু কিছু বলেননি। এখন যা হবে সব তার মর্জিতে। এখানে তিনি কোনো কথাই শুনবেন না কারো। শেষমেশ তার সিদ্ধান্তই অটল রইল। আজ সোমবার, মানে হাতে আর 4 দিন বাকি। তিনি আরমান আহমদকে আগে সবাইকে ইনভাইটেশনের দায়িত্ব দিলেন। বাকি কাজ তিনি নিজেই তদারকি করবেন। সন্ধ্যা 7টায় অফিস থেকে ফিরল আরিয়ান। যদিও আজকে যাবার ইচ্ছে ছিল না, তারপরও জরুরি দরকারে যেতে হয়েছে। এসেই দেখল 2 বউ শাশুড়িতে মিলে ড্রয়িং রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। আরিয়ান কিছুই না বলে ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই দেখল ইশিকা বিছানায় বসে মোবাইল চাপছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্রাশ চালাতে চালাতে আরিয়ান বলল, আড্ডা শেষ? আম্মু ডাকছে, খাবেন, চলুন। মোবাইলের দিকে তাকিয়ে বলল ইশিকা। অমনি আরিয়ান এসে হুট করে ইশিকার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ইশিকা আতঙ্কভাবে বলল, উফ, লাস্ট লেভেল ছিল গেমটার, দিলেন তো 12টা বাজিয়ে। থুর। বর রেখে গেম খেলা, এটা রীতিমতো অন্যায়। ইশিকা কিছু বলে ভেঙচি কাটল। আরিয়ান বলল, উফ ইস্যু, তোমার ভেংচিতেও আমি ফ্ল্যাট হয়ে যাই। ইশিকা এই কথা শুনে খিলখিলিয়ে হেসে ফেলল। তারপর বলল, হয়েছে, এখন চলুন, আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আগে বলবে তো। আরে আমারও তো পেয়েছে, সারা দিনে একটাও খাওয়া হয়নি। বলেই ইশিকার দিকে ঝুঁকে গেল আরিয়ান। ইশিকা আরিয়ানের কথা না বুঝতে পেরে ভ্রু কুচকে তাকালো। তারপর আচমকা তার ঠোঁটের ওপর আক্রমণ। পাক্কা 6 মিনিট পর ছাড়ল আরিয়ান। তারপর ভ্রু নাচিয়ে বলল, কি খিদে মিটেছে? আমার কিন্তু অর্ধেকও মিটল না, আর একটু খাই, কি বলো? ইশিকা আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে কটমটিয়ে বলল, আপনি আপনি একটা যাচ্ছে তাই। বলেই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল নিচে। আরিয়ান হো হো করে হেসে উঠল। খাওয়া দাওয়ার পর রাতে আরিয়ান আধ শোয়া হয়ে ল্যাপটপ নিয়ে ইশিকার কোলে রেখে কাউচে বসে কাজ করছিল, আর ইশিকা আরিয়ানের বুকে হেলান দিয়ে আধ শোয়া হয়ে গেম খেলছিল। ল্যাপটপে চোখ রেখেই হঠাৎ আরিয়ান বলল, রিসিপশনের দিন তোমার বন্ধুদের ইনভাইট করবে। ইশিকা ফোন থেকে চোখ সরিয়ে মাথা উঁচিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, করব। তাই তো বললাম করবে। অ্যান্ড অবভিয়াসলি শোয়েবকে তো অবশ্যই আসতে বলবে। ইশিকা সন্দেহের চোখে বলল, কেন? কেন মানে? তোমার বন্ধু না? আর তাছাড়াও সেদিনও তোমার প্রতি আমার কিসের অধিকার জানতে চেয়েছিল না, সেটা সেদিন নিজের চোখেই দেখে নিবে। ইশিকা আরিয়ানের বুকে থেকে উঠে সোজা হয়ে বসে বলল, আমার না সব জানার পর থেকে ওকে খুব ভয় লাগে, কথা বলতেও ইচ্ছা হয় না একদম। আরিয়ান কিছুক্ষণ ইশিকার দিকে তাকিয়ে থেকে ল্যাপটপ সরিয়ে ইশিকাকে টেনে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো আছি পাগলি, চিন্তা কি? ইশিকাও আরিয়ানকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে ইশিকার মনে হচ্ছে আরিয়ানের বুকটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুখের এবং নিরাপদ স্থান। পুরো বাড়ি গতকাল থেকেই এলাহিভাবে সাজানো হচ্ছে। কাছের আত্মীয় স্বজনেরা সকাল সকালে চলে এসেছে আরিয়ানদের বাড়ি। আর তাদের সবার এক অভিযোগ শুনতে হয়েছে রাজিয়া বেগমকে যে কেন তার একমাত্র ছেলের বিয়েতে বলা হলো না তাদের। এভাবে চুপি চুপি বিয়ে সেরে শেষকালে ডাকা। অতপর রাজিয়া বেগম নানা রকম বুঝ দিয়ে কাটিয়ে গেল ব্যাপারখানা। আর যাই হোক, সবাই তো আর তার ছেলের সব উদ্ভট সিদ্ধান্তের কথা বলা যায় না। এই সব মেতে আছে নতুন বউ নিয়ে। সকলেই বউয়ের মুখখানা দেখে কিছু না কিছু দিয়ে দোয়া করেছেন। আর সবার মুখেই ইশিকার আচার আচরণ রূপের বাহবা। আর প্রশংসা করবে নাই বা কেন, সকলের পা ছুঁয়ে সালাম করা,
যেই পারছে টানাটানি করে নিজের কাছে ঠেসে ধরে বসিয়ে গল্প শুরু করছে। ইশিকা সেগুলো আদর্শ শ্রোতার মতো শুনছে আর হাসি মুখে উত্তর দিচ্ছে। তাই প্রশংসা না করে যায় কোথায়। সবার মুখে ছেলের বউয়ের প্রশংসা শুনে রাজিয়া বেগমও মনে মনে খানিকটা গর্ববোধ করলেন। এদিকে সবার সাথে কথা বললেও ইশিকার মন পড়ে আছে অন্যদিকে। লম্বু শয়তানটাকে আজকাল কারণে অকারণে বেশি মিস করছে সে। আজকে আরিয়ানকে বিজনেস ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য চিটাগাং যেতে হয়েছে সকালেই। খুব জরুরি হওয়ায় রাজিয়া বেগম যেতে দিয়েছে, নইলে আজকের দিনে কখনোই যেতে দিতেন না। তবে সাথে সে কড়া হুকুম জারি করেছে যেন সন্ধ্যার আগেই বাড়ি ফেরে। এরপর দুপুর গড়িয়ে বিকেলের দিকে মেকআপ আর্টিস্টরা চলে আসলো। রাজিয়া বেগম তাদের ইশিকার ঘরে পাঠিয়ে দিয়ে তিনি চলে গেলেন নিজে তৈরি হতে, কারণ একটু পরেই সকল গেস্ট আসা শুরু করবে। ইশিকার রেডি হতে হতে সন্ধ্যা প্রায়। পিচ অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের লেহেঙ্গার সাথে গ্রিন অ্যান্ড গোল্ডেন স্টোনের জুয়েলারি, সাথে ভারী সাজ, পুরোই পুতুল পুতুল লাগছে ইশিকাকে। অবশ্য এই সব কিছুই আরিয়ানেরই পছন্দ অনুযায়ী কেনা হয়েছে। এর মধ্যেই রাজিয়া বেগম আসলেন রুমে। ইশিকাকে দেখে ইশিকার বাঁ হাতের কোণে আঙুলে হালকা কামড় দিয়ে বললেন, মাশাল্লাহ, কি মিষ্টি লাগছে আমার মেয়েকে, কারো নজর না লাগে। ইশিকা উত্তরে হাসল। তার মাও সাজলে এই কাজ করতেন নজর কাটানোর জন্য। রাজিয়া বেগম বললেন, চল নিচে চল। ইশিকা বাধা দিয়ে বলল, কিন্তু উনি তো এখনো আসেননি। রাজিয়া বেগম হেসে বললেন, আরিয়ান এসে যাবে কিছুক্ষণের মধ্যে, কল করেছিল তোর শ্বশুর। ইশিকা মাথা নেড়ে নিচে চলে এলো। ইশিকা সিঁড়ি থেকে নামা শুরু করে স্টেজে বসা পর্যন্ত ক্যামেরাম্যানরা কোনো পোজ ছাড়াই এলোপাথারি ছবি তুলছে। কিছুক্ষণ সময় পরই দেখলো ইশিকার মা বাবা ভাই বোন সবাই এসে গেছে। তারা আসতে ইশিকা উঠে আগে আফসানা চৌধুরীকে জড়িয়ে ধরলেন। তিনিও যতই আগে বিয়ে করুক না কেন, এখন মেয়েকে ছাড়া থাকার কষ্টটা খুবই বুঝতে পারছেন। এরপর ইশিকা ইয়ানকে জড়িয়ে ধরে আদর করলো। তারপর ইফতেখার চৌধুরীর হাত ধরে বলল, জানো তোমাদের কত মিস করছিলাম আমি, খুব মনে পড়ছিল তোমাদের কথা। ইফতেখার চৌধুরী হেসে বললেন, তাই নাকি? আমরা তো তোকে একদমই মিস করিনি। কি ইয়ান, তাই তো? ইয়ানও ইফতেখার চৌধুরীর কথায় সায় দিল। ইশিকা অভিমানী কণ্ঠে বলল, বাবা। ইফতেখার চৌধুরী হেসে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। সিঙ্গেল ফটো সেশনটা করার সময় ইশিকা দেখল রিমি আর নোভা চলে এসেছে। ইশিকা ওদের কাছে এগিয়ে যেতেই নোভা রিমিকে উদ্দেশ্য করে ইশিকাকে বলল, আসতেই চাইছিল না, জোর করে নিয়ে এসেছি। রিমি রাগ মেশানো গলায় বলল, আসবো কেন? ও কি আমাদের আপন ভাবে নাকি? আপন ভাবলে চুপি চুপি এভাবে আমাদের না জানিয়ে বিয়ে করতে পারতো। ইশিকা একবার নোভার দিকে তাকিয়ে ফের হেসে রিমির হাত ধরে বলল, সরি দোস্ত, দেখ আমি তো ফোন করে বললামই, হুট করে বিয়েটা হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না, না হলে তোদের বলতাম না বল। রিমির এক ভাবমূর্তি দেখে ইশিকা আবার বলল, তুমি কি চাও, যেই ভরা আসরে নতুন বউ এভাবে সেজে গুজে কান ধরে উদ্বস করুক? ইশিকার এই কথায় রিমি হেসে ফেলল। তারপর ইশিকাকে জড়িয়ে ধরল। ইশিকা দুষ্টু হেসে রিমিকে বলল, তা তোমার তসুবাবু কোথায়, আসবে না? রিমি হেসে দিয়ে বলল, আসছে ওরা, ওই তো এসে গেছে। ইশিকা পাশ ফিরে দেখল তৌসিফ সাথে শোয়েবও এসে গেছে। ইশিকা ভেবেছিল শোয়েব আসবে না, কিন্তু শোয়েবকে দেখে বেশ স্বাভাবিকই মনে হলো। তৌসিফ এসে কথা বলার পর শোয়েব এগিয়ে আসলো ইশিকার কাছে। এসে হেসে বলল, কংগ্রেচুলেশন দোস্ত, সত্যি তোর বিয়ের নিউজটা পেয়ে খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম। ভেবেছিলাম মজা করছিস, কিন্তু এখন দেখলাম না সত্যি। ইশিকা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, থ্যাংক ইউ, আসলে হুট করেই। ইশিকার কথা শেষ হবার আগেই কেউ একজন কথাটা বলে উঠল। ইশিকা পেছন ফিরে দেখল আরিয়ান দাঁড়িয়ে। হোয়াইট ব্লেজার, ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্ট, সাথে ওই ধারালো চেহারা, সব মিলিয়ে মাথা ঝিম করা লুক। ইশিকা এক দফা ক্রাশ খেয়ে নিল। কিন্তু আরিয়ান বাড়ি কখন এলো? আরিয়ান এগিয়ে এসে হেসে বলল, এসেছো তাহলে? আমি কিন্তু ইস্যুকে বারবার বলে দিয়েছি অবশ্যই যেন তোমাকে ইনভাইট করে, হাজার হলে ওর কাছের বন্ধু তুমি। শোয়েব আরিয়ানের কথায় জোরপূর্বক মৃদু হাসলো। তারপর আরিয়ানকে দেখে একে একে সবাই এগিয়ে আসলো। সবার সাথে কথা বলে এরপর আবারও শুরু হলো ওদের কাপল ফটো সেশন। নানা রকম পোজের ছবি তুলছে। ক্লোজভাবে দাঁড়ানোর সময় আরিয়ান ইশিকার কানে কানে ফিসফিসিয়ে বলল, আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো নাকি?
এইভাবে সব সময় মার্ডার করা কি ঠিক? ইশিকা আরিয়ানের কথায় লজ্জায় নতজানু হয়ে বলল। বেশ করেছি, মারবো আমি, বাঁচাবো আমি। আরিয়ান ইশিকার কথায় হেসে দিল। ওদের ভাবভঙ্গি দেখে শোয়েবের কাছে সব পরিষ্কার। সেদিন আরিয়ানের বলা অধিকারের কথা তার কাছে আজ স্পষ্ট। ইশিকা সত্যি আরিয়ানকে ভালোবাসে, আর তার একতরফা ভালোবাসা ওদের ভালোবাসার কাছে নিতান্তই তুচ্ছ। হ্যাঁ, আরিয়ানকে ইশিকার পাশে দেখে তার রাগ হচ্ছিল ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে ইশিকা আরিয়ানকে পেয়েই খুব খুশি। আর ভালোবাসার মানুষ যাতে সারা জীবন সুখী থাকে সেটাই চাইবে সে। আরিয়ান আর চোখে দেখছিল শোয়েব ওদের দিকেই তাকিয়ে আছে। শোয়েবের দিকে থেকে চোখ সরিয়ে মুচকি হেসে দিল আরিয়ান। অনুষ্ঠান পর্ব শেষ হলে যার যার মতো বিদায় নিল, কিন্তু ইশিকার জেদ ধরল মা বাবা ভাইকে আজ যেতে দেবে না, এই বাড়িতেই আজ থাকতে হবে। তারা না মানলে প্রায় কান্না করার উপক্রম। রাজিয়া বেগম, আরমান আহমেদ এবং আরিয়ানও সাথে জোর করলেন থাকার জন্য। শেষমেশ বাধ্য হয়েই তারা রয়ে গেলেন। রাতে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এসেই বিছানার উপর ধপ করে শুয়ে পড়ল ইশিকা। ভীষণ ক্লান্ত লাগায় একটু পরেই ঘুমিয়ে পড়ল। আরিয়ান শ্বশুর আর বাবার সাথে জম্পেশ আড্ডা দিয়ে ঘরে এসে দেখল ইশিকা শুয়ে পড়েছে। আরিয়ান বিছানায় গিয়ে জড়িয়ে ধরে ইশিকাকে ডাকলে দেখল কোনো হেলদোল নেই। আরিয়ান বিড়বিড় করে বলল, হায় রে খোদা, কোথায় ভেবেছি এখন রোমান্স করবে, তা না, এখন নাক ডেকে তিনি ঘুমাচ্ছে। তারপর চিন্তা করল আজকে সারাদিন ক্লান্তির ঘুম আসাটাই স্বাভাবিক। আরিয়ান ইশিকাকে টেনে সোজা করে নিজের দিকে ফিরিয়ে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। এভাবেই কেটে যাচ্ছে দিন। ইশিকার ভয় ছিল যে বিয়ের পর হয়তো শোয়েবের সাথে ফ্রেন্ডশিপটা কমপ্লিকেটেড হবে বা সে কখনো সহজ হতে পারবে না, কিন্তু শোয়েব এখন তার সাথে স্বাভাবিক আচরণ করে, তাই ইশিকাও আগের মতোই শোয়েবের সাথে স্বাভাবিকভাবে মেশে। অবশ্য এ নিয়ে আরিয়ানের এখন রেস্ট্রিকশন নেই খুব একটা। আগে আরিয়ান ইশিকাকে নিয়ে সহস্রবার কল করে খোঁজ নিত, খেয়াল রাখত। এখন হয়েছে কাহিনী উল্টো। আরিয়ান যতক্ষণ বাইরে থাকে ইশিকাই বারবার কল করে তাকে, আর আরিয়ান একবার দুষ্টুমি করে বলে, বাহ বাহ, তুমি তো বিয়ের পর দেখছি আমার প্রেমে পড়ে গেছো, এত কেয়ার। আই এম ইমপ্রেসড। এই কথায় ইশিকা লজ্জা পেলেও কপট রাগ দেখায়, আর আরিয়ান হাসে। শাশুড়ির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় ঘরে চলে আসে ইশিকা। এসেই কাউচে শুয়ে পড়ে। গেম খেলার জন্য ফোন অন করতেই স্ক্রিনে ভেসে ওঠে সেই যে আরিয়ানের সাথে তোলা প্রথম সেলফিটা। ছবিটা দেখেই হেসে ওঠে সে। সেদিন থেকে কিছুদিন পর হঠাৎ একদিন ভার্সিটি থেকে আসার সময় আরিয়ান তার গাড়ি নিয়ে এসে তার সামনে ব্রেক করে। নোভা আরও কথা বলতে বলতে আসছিল। আচমকা ঘটনায় চমকে যায় দুজনেই। তারপর আরিয়ান নেমে আসে গাড়ি থেকে। প্রথমে ইশিকার একটু চেনা চেনা লাগলেও পরে ঠিকই চিনতে পারে আরিয়ানকে। আরিয়ানকে দেখে সে হাই হ্যালো বলার চিন্তা করলেও তার আগেই আরিয়ান তার সামনে এসে বলে, উইল ইউ ম্যারি মি? এখনও কথায় পুরো হচকচিয়ে যায় সে। এভাবে অল্প চেনা জানা একটা মেয়েকে সোজাসুজি বিয়ের প্রস্তাব দেওয়াটা ভীষণ অদ্ভুত লাগে তার কাছে। প্রেমের হলেও মানা যায়, তাই বলে বিয়ে? তখন তার কাছে আরিয়ানকে এক প্রকার ফালতুই মনে হলো। তারপর রাগের বশে নানা রকম কথা শুনিয়ে দেয় আরিয়ানকে, কিন্তু তারপর ও ঘুরে ফিরে সেই একই কাহিনী। শেষমেশ বিরক্ত হয়ে শোয়েবের হেল্প নিয়ে সেই দিনই আরিয়ানের সামনে বয়ফ্রেন্ডের নাটক করায়। কিন্তু তবুও আরিয়ান তার বাবাকে দিয়ে ওই বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়, আর ইশিকার রাগে জেদে না করে দেয়। কিন্তু ঘটনাচক্রে আরিয়ানের রাগ আর ভালোবাসার কাছে হেরে গিয়ে সারা জীবনের জন্য এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে সে। পুরনো এই সব কথা ভেবেই হেসে উঠল ইশিকা। রাত 9টায় আরিয়ান বাড়িতে আসে। রুমে এসেই দেখে কাউচে ঘুমিয়ে আছে ইশিকা। ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায় আরিয়ান। তারপর খাবার নিয়ে এসে ইশিকাকে ডাকে, ইস্যু, ওঠো, খাবে। কি হলো, ওঠো। এই ইস্যু, ওঠো না লক্ষ্মীটা। ইস্যু। খাবো না। আরিয়ান এবার ধমকের সুরে বলল, আবার খাবার নিয়ে বাহানা, মায়ের চিনো, দ্রুত ওঠো। ইশিকা পিটপিট করে চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখে আরিয়ান। অমনি লাফ দিয়ে উঠে বসে। আপনি কখন এলেন? অনেকক্ষণ আগে। মা খাওয়ার জন্য ডেকে গেছিল, ওঠোনি কেন? 9:45 বাজে। ইশিকা আমতা আমতা করে বলল, আসলে আপনি আসলে খাবো তাই ভেবে, আর কখন যে ঘুমিয়ে গেছিলাম তাই। এরপর থেকে লেট করবে না, খেয়ে নিবে নিজের মতো। ইশিকা চুপ করে বসে রইল। মুখে কথা বললেও আরিয়ান মনে মনে বেশ খুশিই হলো। তারপর ইশিকাকে খাইয়ে নিজেও খেয়ে নিল।
খাওয়া শেষে প্লেট নিচে রেখে রুমে এসে দেখল ইশিকা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নাক ধরে কিছু করছে। আরিয়ান ইশিকার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি দেখছো? ইশিকা আরিয়ানের দিকে ঘুরে বলল, নাক টানছি। কি? দেখুন কেমন বোচা, আপনার নাকের মতো এত চোখা না, তাই টেনে চোখা করার চেষ্টা করছি। আরিয়ান কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে শব্দ করে হাসি শুরু করলো। ইশিকা বিরক্ত হয়ে বলল, তোমাকে নাক চোখা করতে কে বলেছে? তুমি এই বোচা নাকেই কিউটের বক্স, বুঝেছো? ইশিকা কিছু না বলে গাল ফুলিয়ে রইল। আরিয়ান আবার বলল, অবশ্য একটা উপায় আছে, সেটা করলে কাজ হলেও হতে পারে। আমার নাকের সাথে নাক ঘষো, সাথে একটু একটু চুমো, দেখবে তীর তীর করে বাড়ছে নাক। হঠাৎ ইশিকার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। হেসে 2 হাত দিয়ে আরিয়ানের গলা জড়িয়ে ধরে বলল, ও তাই, আচ্ছা করি তাহলে, বলেই মুখ এগিয়ে নিয়ে আরিয়ানের নাকে নাক লাগালো। তারপর হঠাৎ করেই নাকের ডগায় কচ করে কামড় দিয়ে বসল। আরিয়ান আহ বলে চিৎকার দিয়ে ইশিকাকে ছেড়ে হাত দিয়ে নাক ধরল। ইশিকার অনেক দিনের ইচ্ছে ছিল ওই নাকে কামড় বসানোর, আজ পূরণ হয়ে গেল। হাসতে হাসতে বলল, সবসময় ধান্দাবাজি করলে এমনই হবে। বলেই যেই বিছানার দিকে যেতে নেবে অমনি আরিয়ান ইশিকাকে চেপে ধরে তারপর বলল, খুব কামড়ানোর শখ তাই না? আজকে তোমার শখ মেটাবো আমি, দেখি তোমাকে কে বাঁচায়। ইশিকা ভয়ে ভয়ে বলল, আপনি ওকে কামড়াবেন জম্বিদের মতো? আরিয়ান উত্তর না দিয়ে ইশিকাকে ধরে বিছানায় ধপ করে শুইয়ে দিয়ে বলল, হুম, আদর করব। বলে গলায় মুখ ডুবিয়ে দিল। আরিয়ানের খোঁচা খোঁচা দাড়ির খোঁচায় ইশিকার সুরসুরি লাগছে, আবার বিঁধছেও। ইশিকা ছটফট করতে করতে বলল, আরে ছাড়ুন, দাড়ির খোঁচা লাগছে তো। উফ, আপনি আসলেই একটা পচা লোক। আমার ঘুম পেয়েছে, ঘুমাবো আমি, ছাড়ুন। বলেই আরিয়ানকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এবার ছটফটানিতে আরিয়ান ইশিকাকে ছেড়ে দিল। তারপর বলল, আচ্ছা ঘুমাও। একটু থেমে আবার বলল, শোনো, প্রথম বিয়ের দিন আমাকে বলেছিলে না তুমি, তোমার ভার্সিটির অনেকেই আমাকে নিয়ে জেলাস ফিল করে, তাদের নাম বলো তো, ডিটেলস আমি বের করে নেব। ইশিকা ভ্রু কুচকে বলল, কেন? আবার? বউ তো ঘরে পাত্তা দেয় না, অন্তত যারা আমাকে ভালোবাসে, যাদের কাছে আমার ভ্যালু আছে, তাদের কাছেই যাওয়া উচিত, তাই না? ইশিকা সেদিন ভয়ে কি দিয়ে আবোল তাবোল বলেছিল নিজেও জানে না, কিন্তু কথায় যেন ইশিকার মাথায় আগুন ধরে গেল। কিছুক্ষণ ফোঁস ফোঁস করে হুট করেই আরিয়ানের উপর চড়ে বসলো। তারপর আরিয়ানের গলা চেপে ধরে বলল, একদম খুন করে ফেলবো আমি ছাড়া অন্য কারোর কথা ভাবলে। আরিয়ান পুরো বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ইশিকার এমন রূপ দেখে। পরক্ষণেই আরিয়ান ইশিকাকে নিচে ফেলে দিয়ে 2 হাত চেপে ধরে বলল, কেন? আমি তো পচা, খারাপ লোক, আবার আদর চাইলে কামড় দেবে, ঘুম আসবে, আর এখন একথা শুনে মেরে ফেলবে মানে কি? ইশিকা কিছুক্ষণ আরিয়ানের দিকে তাকিয়ে থেকে হুট করে আরিয়ানের ঠোঁটে চুমু খেল। আরিয়ান কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে পরে হেসে মাথা নাড়িয়ে বলল, এত দিনেও কিছুই শিখলে না, এভাবে চুমু খাই? আমি আপনার মতো নির্লজ্জ নাকি যে শ্বাস আটকে ধরে মেরে তার আগেই আরিয়ান ইশিকার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল গভীরভাবে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে চিত হয়ে শুয়ে দুজনেই হাঁপাতে লাগলো। তারপর আরিয়ান ইশিকার দিকে তাকিয়ে বলল, ইস্যু, ভালোবাসি, তুমি বাসো না? ইশিকা উঠে গিয়ে আরিয়ানের বুকে মাথা রেখে জাপটে ধরে বলল, বড্ড বেশি ভালোবাসি। আরিয়ান হেসে 2 হাতের আঁচলে ইশিকার গাল ধরে কপালে গভীর চুমু এঁকে শক্ত বুকে আঁকড়ে ধরল। গল্পটা এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। গল্পটি এত সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ।